আসসালামু আলাইকুম দর্শক, আমি নিশাত হিলি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোজকার মতো আমরা আজকেও নতুন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আপনারা জানেন হিলি টিভি সব সময় সমাজের বিভিন্ন স্তরের অতিথিদেরকে নিয়ে তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরার জন্য নিয়মিত এই লাইভ আয়োজনটি আপনাদের জন্য। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি জেলার সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তার মাধ্যমে যারা দেখছেন আজকের এই অনুষ্ঠানটি, যারা শ্রোতাবৃন্দ দেশে বিদেশে যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা জানি কালকে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই উপলক্ষে আপনাকে আমি কিছু প্রশ্ন করব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, এই মাস বিজয়ের মাস। 1971 সালে পাক হানাদার বাহিনী বাঙালি জাতিকে অনেক নির্যাতন করে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটি পেয়েছি এ সম্পর্কে কিছু বলবেন? আমি প্রথমেই যারা শহীদ হয়েছেন আমাদের 71 সালের মুক্তিযুদ্ধে, সেই শহীদানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা শহীদ এবং যারা অনেকে আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এটা আমাদের জাতির একটা বিজয়। আমি স্মরণ করছি, এই মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল আমাদের নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছিল। সেটারই চূড়ান্ত পরিণতি হলো আজকের 15ই ডিসেম্বর রাত এবং 16ই ডিসেম্বর আমরা বিজয়ের মাধ্যমে সেটার পরিসমাপ্তি হয়েছিল। এই পরিসমাপ্তিটা ঘটিয়েছিলেন সর্বশেষ আমাদের সিলেট অঞ্চলটা স্বাধীন হয়েছিল, সর্বপ্রথম স্বাধীন হয়েছিল আমাদের সিলেট অঞ্চল। এটা হচ্ছিল আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই সিলেট অঞ্চলটি বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন হয়েছিল। তারপরের দিন 16ই ডিসেম্বর সমগ্র দেশ স্বাধীন হয়েছিল। সুতরাং সেই হিসাবে আমরা গর্বিত, আমরা সিলেটবাসী গর্বিত এই মুক্তিযুদ্ধের একটা অংশীদার হয় এবং এই মুক্তিযুদ্ধের ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শহীদ জিয়াউর রহমান, যিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন, তার মাধ্যমেই আমাদের সিলেট অঞ্চল স্বাধীন হয়েছিল বলে আমরা আলাদাভাবে সেটাকে গর্ববোধ মনে করি। তো আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধ, এই জাতি যতদিন থাকবে, বাংলাদেশের জাতীয় পতাকা যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, ততদিন মুক্তিযুদ্ধ আমাদের কাছে অত্যন্ত গৌরবের, অত্যন্ত হৃদয় বিদারক এবং মুক্তিযুদ্ধর আমাদের যে মূল স্তম্ভ সেটা আমরা অবশ্যই ধরে রাখতে পারবো। আমাদের হৃদয়ে থেকে যাবে। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনার কাছে। আপনাকে ধন্যবাদ প্রথম প্রশ্নের জন্য। বর্তমানে বিএনপির পরিস্থিতি ও অবস্থান সম্পর্কে যদি কিছু বলতেন। বিএনপির পরিস্থিতি এবং অবস্থান আপনি যেটা বলছেন, বিএনপি আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত মিথ্যা মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিল, স্লো পয়জনিং করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমরা বিগত 16 বছর যাবৎ এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা যে প্ল্যাটফর্ম রেডি করেছি, সেটারই চূড়ান্ত পরিণতি হলো জুলাই আগস্ট বিপ্লব। এবং এই বিপ্লবে এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছি। কিন্তু একটা রাষ্ট্র তাকে আশ্রয় দিয়েছে। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে তাদেরকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, দেশের মানুষের কাছে ফেরত দেওয়া হোক, যেন তার বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হয়। আমাদের মূল কথা হচ্ছে, আমরা এদেশের জনগণের ভোটাধিকার আদায় করার জন্য আমরা লড়াই করছি। বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই অবিলম্বে এদেশের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা সাহায্য করছি, তাদের কাছে আমাদের দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করলে রাষ্ট্র আরও অনেক দূর এগিয়ে যাবে, আমরা বিশ্বাস করি। এটাই আমাদের মুখ্য দাবি। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন যারা, তারা আহত হয়েছেন, নিহত হয়েছেন আমরা জানি, তাদের সম্পর্কে যদি কিছু বলতেন আপনি। বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করেছেন, শুধু ছাত্র না, জনতা সবাই আমাদের সন্তান, আমাদের কারো ভাই, কারো ভাতিজা, এরা আমাদেরই পরিবারের লোকজন। আমরাও সেই অংশীদার ছিলাম। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি 4ই আগস্ট। পাশাপাশি আমাদের শত শত ভাইরা আহত হয়েছে।
প্রায় ১৫০০-এর উপর শহীদ হয়েছে সমস্ত শুধুমাত্র জুলাই আগস্টে। তা আমি বিশ্বাস করি যে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, অনেক আহত হয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা চাই এই হত্যাকাণ্ডগুলোর বিচার হোক, অবিলম্বে বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যেসব সশস্ত্র সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডকে ঘটিয়েছে, এই হত্যাকাণ্ড অস্ত্রের মুখে মানুষের যে দাবি, সেই দাবিকে তারা দুলিশাত করার চেষ্টা করেছে, এদেরকে যেন প্রকাশ্যে আদালতে, জনতার আদালতে বিচার করা হয়, সেটাই আমাদের মুখ্য দাবি এবং আমি দৃঢ় বিশ্বাস সেটা ইনশাল্লাহ হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের লাইভ যারা দেখতেছেন সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত, আশা করি সবাইকে অনুরোধ করে বলবো। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, বিগত 17 বছরে স্বৈরাচার সরকার সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ। স্বৈরশাসক এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বলতে শেষ করা যাবে না, কারণ তারা যা করেছে সেটা সমগ্র বিশ্বের ইতিহাসকে, বিশ্বের স্বৈরশাসকদের যে ইতিহাসগুলো আছে সমস্ত কিছুকে সে অতিক্রম করে ফেলেছে। কোনো কিছুতেই সে আর তুলনা করা যাবে না। কারণ দেখেন, বাংলাদেশে গতকালকে গুম কমিশনের একটা রিপোর্ট আমি দেখেছি। সেই গুম কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে তারা শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে। গুম কমিশনটি সম্পূর্ণ একটা নিরপেক্ষ একটা তদন্ত সংস্থা। সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একজন ব্যক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং যিনি অত্যন্ত নিরপেক্ষ একজন ব্যক্তি, আমরা যতটুকু জানি তাকে দিয়ে করা হয়েছিল। তিনি রিপোর্ট দিয়েছেন যে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে। আমরা আমাদের প্রায় 650-র মতো নেতাকর্মীকে গুম করা হয়েছে। এই সিলেটের কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী, আমাদের ছোট ভাই দিনার জুনেদ, আনসার আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে। এইভাবে প্রায় 650 মানুষকে সরকার গুম করেছিল। আজ পর্যন্ত তাদের কোনো হাদিস আমরা পাই নাই। এই যে শেখ হাসিনার সম্পৃক্ততা, এইসব গুমগুলা হয়েছে, একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান উনি নিজে সম্পৃক্ত হয়ে গুম করেছে, আয়নাগরের সন্ধান পেয়েছে। এগুলা কিন্তু বিশ্বের কাছে একটা নজিরবিহীন ঘটনা। আপনি দেখেন, টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, বাংলাদেশ থেকে বিগত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই 28 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশের অন্তত 10 বছরের বাজেট হবে, সমস্ত বাংলাদেশের বাজেট হবে। এই টাকাটা তারা বাংলাদেশ থেকে পাচার করেছে। শুধু শেখ হাসিনা নয়, তার পরিবার, তার শেখ রেহানা, তার পুত্র জয়, পুতুল, তারা সবাই মিলে একটা লুটপাটের রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করেছিল এই বাংলাদেশকে। এবং তার সাথে সহযোগিতা করেছেন বাংলাদেশের কিছু আমলারা, কিছু কর্মকর্তারা, বিভিন্ন সামরিক বেসামরিক কিছু কর্মকর্তারা। কিন্তু উদ্বেগের ব্যাপার, এইসব মানুষরা এখনও অনেক জায়গায় বহাল তবিয়তে রয়েছেন, যেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে এইসব দুষ্কৃতিকারী, এইসব আমলারা যারা বাংলাদেশের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের এই যে টাকাগুলা লুটপাট করেছে, অবিলম্বে যেন এদেরকে গ্রেফতার করে টাকাগুলা ফিরিয়ে নিয়ে আসে। কারণ বাংলাদেশের মানুষের টাকা, এটা আমাদের ঋণের টাকা, আমাদের সম্পদ। এই সম্পদগুলো অবিলম্বে যাতে ফিরিয়ে নিয়ে আসে, সেটাই আমি আশা করব। আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক, সবার কাছে এটাই আশা করব। জাতীয় নির্বাচন সম্পর্কে যদি কিছু বলতেন। আমি একটু আগে বলেছি, আমরা চাই জাতীয় একটা নির্বাচন হোক, কারণ এটাই আমাদের আকাঙ্ক্ষা। কারণ মানুষ দীর্ঘ প্রায় 16 বছর ভোট দিতে পারে নাই। এই যে ভোটবিহীন অবস্থায় ম্যানিপুলেশন করে ক্ষমতায় থেকে মানুষের অধিকার গ্রাস করেছে, এটা থেকে উত্তরণের মূল রাস্তা হলো নির্বাচন। আর নির্বাচন ছাড়া একটা রাষ্ট্র টিকতে পারে না। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কোনো রাষ্ট্র এইভাবে টিকতে পারে না। সুতরাং আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের একটা পরিবেশ করে একটা নির্বাচনের ব্যবস্থা করুন। কারণ ওনারা যে বলছেন সংস্কারের ব্যাপারে, সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা কন্টিনিউয়েশন প্রসেস, এটা হবে। যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারাও সংস্কার করতে পারবে, সংস্কারের প্রয়োজন হলে অবশ্যই সেটা করতে পারবে। পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান অলরেডি 31 দফা যেটা দিয়েছেন, সেটার মাঝে অনেক সংস্কারের নিহিত রয়ে গেছে। সেটার মাঝে বাংলাদেশের যেটা মুক্তির সনদ হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আমি বিশ্বাস করি সেটার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। অবিলম্বে যাতে একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়, আমরা সেটাই দাবি করেছি এবং আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব এদেশে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। জি, তো দর্শক আপনারা শুনলেন আমাদের অতিথির মূল্যবান সময় দিয়ে উনি আমাদেরকে
উনার মতামত জানিয়েছেন। এখন আপনারা যদি চান আপনাদের মতামতও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যাতে পরবর্তীতে কোনো লাইভে আপনাদের মতামতটাও আমরা তুলে ধরতে পারি। আবারও আপনাকে ধন্যবাদ জানাই হিলি টিভির পক্ষ থেকে আর হিলি টিভির দর্শকদের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর হিলি টিভির দর্শকদেরকেও ধন্যবাদ আর অভিনন্দন জানাই। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ সবাইকে।